বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম পত্রের হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, মাঝখান থেকে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আনস্টেবল ছিল ইন্টারনেট। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অর্থনীতির অনলাইন ক্লাস। আমরা শীতকালীন ছুটিতে ছিলাম অনেকদিন, আবারও অনলাইন ক্লাসে সবাইকে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। তোমরা মাসিক পরীক্ষা ইতিমধ্যে দিয়েছো, যারা দিয়েছো অবশ্যই ভালো করেছো, আর যারা দেও নাই, যেভাবে যে কারণেই হোক, তারা কিন্তু অনেক পিছনে পড়ে গেছো। আবারও যখনই যে পরীক্ষা হবে তোমরা পরীক্ষা অ্যাটেন্ড করবে আর ক্লাসগুলো অবশ্যই করবে। তোমাদের সাথে আমি আজকে আলোচনায় থাকবো অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা আমাদের দ্বিতীয় অধ্যায়টা একটু বড়, অনেকদিনই দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম। স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার স্লাইড শোটা বন্ধ করে দেন। স্লাইড শো বন্ধ করে, স্লাইড শো করলে কি বিঘ্ন ঘটে দেখতে? জি স্যার। স্লাইড শোটা থাকলে তোমাদের একটু দেখতে সুবিধা হয়, তোমরা ম্যাক্সিমাম তো মোবাইলেই ক্লাস দেখো। স্যার আমি কম্পিউটার চেক করি। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? স্যার স্লাইড শো এখনো আছে। কি সমস্যা হচ্ছে আমাকে একটু এক্সপ্লেইন করো তো। স্যার উপরে একটা কালো পর্দা পড়ে যায়। আচ্ছা, অফ করে দিচ্ছি। স্যার এখন ঠিক আছে। আলোচনায় থাকছি আমি জাকির হোসেন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, গুলশান কলেজ। আবারও গুলশান কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে ভারসাম্য, ইকুইলিব্রিয়াম। আমার প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ভোক্তা উৎপাদকের আচরণ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভারসাম্য। আমি ভারসাম্য টপিকটি বলার সাথে সাথে ভারসাম্যটা কি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। ভারসাম্য হচ্ছে স্থিতাবস্থা, অর্থাৎ একটা সাম্যাবস্থা। আমি একটি ছবি দেখাচ্ছি পরের স্লাইডে, তোমরা কিছুটা আন্দাজ করতে পারবে। এখানে একটা ভারসাম্য অবস্থা দেখানো হয়েছে, দেখো। এই যে পাথরটার উপরে একটা কাঠ, দুই পাশে সমান সমান পাথর রেখে এটাকে একদম ভূমিঅক্ষের সমান্তরাল করা হয়েছে। যদি এই পাশে একটু বেশি হয় তাহলে কিন্তু এদিকে হেলে যাবে, পড়ে যাবে। আবার এই পাশে যদি একটু বেশি হয় বা কম হয় তাহলে কিন্তু পড়ে যাবে, হেলে যাবে। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ উভয় দিকে সমান হওয়া, সাম্য অবস্থা, স্থিতাবস্থা। আমরা যদি বইয়ের ভাষায় বলি তাহলে হবে এমন: চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে এমন একটি জায়গায় উপনীত হওয়াকে ভারসাম্য বলা হয় যেখান থেকে পরিবর্তনের আর কোনো প্রবণতা থাকে না, যেখান থেকে পরিবর্তনের আর কোনো সুযোগ থাকে না, তাকে ভারসাম্য অবস্থা বলা হয়। আমি আবারও বলছি, চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে এমন একটি জায়গায় উপনীত হয় যেখান থেকে পরিবর্তনের আর কোনো প্রবণতা থাকে না বা সুযোগ থাকে না, ভারসাম্য অবস্থা। তো ভারসাম্য টপিকটি থেকে আমরা আমাদের শিখন ফল থাকছে এই পাঠ শেষে তোমরা ভারসাম্য কি তা জানতে পারবে, বাজার ভারসাম্য কি তা ব্যাখ্যা করতে পারবে, চাহিদা ও যোগানের সমতার মাধ্যমে কিভাবে বাজার ভারসাম্য নির্ধারিত হয় তা ব্যাখ্যা করতে পারবে।
আমি একটু আগেই ভারসাম্যর, আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। আমরা একটু অফ থাকি, হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা আমরা ক্লাসে ফিরে আসছি, শুনতে পাচ্ছ? জি স্যার। তো আমি যে ভারসাম্যটা এর আগে একটা চিত্রে দেখাইছিলাম, এখানে আরেকটা চিত্রে দেখাচ্ছি। চিত্রটা হচ্ছে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা তো সবাই চিনি, নিক্তি। জি স্যার। আমার একটা দাঁড়িপাল্লার একটা অংশে চাহিদা, আরেকটা অংশে যোগান। অর্থাৎ এই চাহিদা ও যোগান যদি দুই জায়গায় রাখা হয়, উভয় দিকে সমান হবে, তখনই ভারসাম্য অবস্থা হবে। আমি এখানে সংজ্ঞাটা লিখেছি, যেটা আমি একটু আগে বলেছিলাম। ভারসাম্য শব্দের অর্থ হচ্ছে স্থিতাবস্থা বা সাম্য অবস্থা। ভারসাম্যের ইংরেজি প্রতিশব্দ ইকুইলিব্রিয়াম, এসছে ল্যাটিন শব্দ অ্যাকোয়াস এবং লিব্রা এর সংযুক্ত রূপ থেকে। অ্যাকোয়াস হলো সমান এবং লিব্রা এর অর্থ অনর, অনর অবস্থা বা ব্যালেন্স। অতএব ইকুইলিব্রিয়াম এর বাংলা প্রতিশব্দ সাম্যাবস্থা বা ভারসাম্য। ক্লিয়ার? জি স্যার। নেক্সট স্লাইডে তোমাদের আমি একটা গাণিতিক মডেলে ব্যাখ্যা করেছি। এটা তোমরা আমার একটা ভিডিও আছে, রেকর্ডেড ভিডিও, ওইখানে দেখবে। আমি এই জায়গায় তোমাদের এই গাণিতিক ইয়ে ব্যাখ্যা করলাম না। ওকে স্যার। সূচিতে চলে যাব। এখানে সূচিতে চাহিদা ও যোগানের বিভিন্ন অবস্থায় কিভাবে ভারসাম্য অবস্থায় উপনীত হয় তা দেখানো হয়েছে। আচ্ছা আমরা যোগান পরিচিত, তাই না? জি স্যার। দ্রব্যের দাম, চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ, চাহিদা ও যোগানের সম্পর্ক, দাম, ভারসাম্য অবস্থা হবে এটা। ঠিক আছে? জি স্যার। ভারসাম্যের অবস্থা। তো দাম হচ্ছে পি, আর চাহিদার পরিমাণ কিউডি, কোয়ান্টিটি অফ ডিমান্ড, পি হচ্ছে প্রাইস, আর যোগানের পরিমাণ কিউএস, কোয়ান্টিটি অফ সাপ্লাই। চাহিদা ও যোগানের সম্পর্কটা কি আমরা এই বিভিন্ন কলাম ও রো এর মাধ্যমে ব্যাখ্যা করব।
দাম যদি 8 টাকা হয় তখন চাহিদার পরিমাণ 10 একক। আমরা জানি দাম এখানে আমি বিধি দুইটা বলে নেই, দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়, আবার দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। কিন্তু যোগানের সাথে দামের সম্পর্ক কি? দাম হ্রাস পেলে যোগানের পরিমাণও হ্রাস পায়, দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণও বৃদ্ধি পায়। এখানে দুইটা আমি একসাথে দেখাবো। দাম যখন 8 টাকা তখন চাহিদার পরিমাণ 10 একক, যোগানের পরিমাণ 20 একক। কোনটা বেশি? যোগানের পরিমাণ বেশি না চাহিদার পরিমাণ বেশি? যোগান। যোগানের পরিমাণ বেশি, অর্থাৎ কিউএস বেশি। তাহলে লিখবো আমি কিউডি লেস দেন কিউএস, অর্থাৎ কিউডি কিউএস এর চেয়ে কম। এখানে কি দামের নিম্নগতি বা অভারসাম্য অবস্থা। এই যে সংখ্যাগুলো নিলাম এগুলো কিন্তু আমি ইচ্ছে মতো নিয়েছি, তুমি তোমার ইচ্ছে মতো নিতে পারো, তবে বিধিগুলো ফলো করবে। দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পাবে, আবার দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে, আবার দাম হ্রাস পেলে যোগানের পরিমাণ হ্রাস পাবে, দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণও বৃদ্ধি পাবে। দাম 8 টাকা থেকে কমে যদি 6 টাকা হয় তখন চাহিদার পরিমাণ 10 একক থেকে বেড়ে 15 একক হয়। আমি সংখ্যাগুলো এমন ভাবে নিলাম যেন চিত্র আঁকতে সুবিধা হয়, সবগুলো গড় সমান করে নেওয়া যায়। দাম হ্রাস পেল চাহিদার পরিমাণ বৃদ্ধি পেল, কিন্তু যোগানের পরিমাণ কি 20 থেকে 15 একক হয়েছে, অর্থাৎ হ্রাস পেয়েছে। এখানে কি, এখানে দেখা যাচ্ছে 6 টাকা দামে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান। চাহিদা ও যোগানের পরিমাণ সমান হওয়া মানে কি কিউডি ইজ ইকুয়াল টু কিউএস, এবং এটাই ভারসাম্য অবস্থা। অর্থাৎ যে দামে চাহিদার এবং যোগানের পরিমাণ সমান হবে সেটাই হবে ভারসাম্য দাম, আর সেই পরিমাণটাই হবে ভারসাম্য পরিমাণ। শুনতে পাচ্ছ? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। তারপর দাম 4 টাকা হলে চাহিদার পরিমাণ হয় 20 একক, যোগানের পরিমাণ কমে হয় 10 একক। এখানে চাহিদা যোগানের চেয়ে বেশি, তো আমরা লিখবো কিউডি ইজ গ্রেটার দেন কিউএস, অর্থাৎ অভারসাম্য অবস্থা বা দামের ঊর্ধ্বগতি। এই হলো সূচি। তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। না স্যার, কোয়েশ্চেন নেই। বুঝতে পারছো? জি স্যার। বাকিরা একজন বলছে বুঝতে পারছে। হ্যালো, স্যার বাকিরা নিয়ামুল ফারহা স্যার অটো মিউট করা, আর শিবলাল তো স্যার স্পিকারই আছে না এখন। স্যার আমি নিয়ামুল আছি তো। ফারহা, শিমলা আক্তার। বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা, জি স্যার। এটাকে আমি চিত্রে দেখাইতে পারি। চারু ক্লাসে জয়েন করছে? না স্যার। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে দেখছি। একটু চলে আসি। আমার স্লাইড শো থাকলে সুবিধা, একটার পর একটা আসতে থাকে অটো। দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমরা যে সংখ্যাগুলোর চাহিদা এবং যোগান সূচিতে ভারসাম্য অবস্থা ব্যাখ্যা করছি সেগুলো চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। ভূমি অক্ষে আমরা চাহিদা ও যোগানের পরিমাণ নিব, আর লম্ব অক্ষে নিব দ্রব্যের দাম। আমাদের দাম ছিল 8 থেকে 4 পর্যন্ত, তো সবগুলোই 2 করে পার্থক্য, তাই না? আমি ওই সূচিটা থেকেই নিয়েছি, তো 2 করে নিলাম, 2 4 আর 6 8। তোমরা কোশ্চেন করতে পারো স্যার সূচিতে তো 2 ছিল না। সূচিতে 2 না থাকলেও কোনো সমস্যা নেই, আমি আমার প্রতিটা ঘরের পার্থক্য সমান করার জন্য তোমাদের বোঝানোর জন্য এইভাবে নিয়েছি। আবার চাহিদা যোগানের পরিমাণ 5 10 15 20, এই 20টা এইখানে হবে। হ্যাঁ, জি স্যার।
তো সূচিতে কি ছিল আমার, তোমাদের কাছে তো আছে সূচিটা। দাম যখন 8 টাকা, আমি প্রথম চাহিদা রেখাটা অঙ্কন করে দেখাচ্ছি। দাম 8 টাকা হলে চাহিদার পরিমাণ কত ছিল? 20 একক ছিল একক। নাকি? কত জি একক ছিল? স্যার। 10 একক ছিল। ও স্যার, যোগানের পরিমাণ 20 একক ছিল। চাহিদার পরিমাণ 10 একক ছিল। তাহলে এই 8 থেকে আর 10 থেকে দুটি রেখা টানবো। যেখানে স্পর্শ হবে, টাচ হবে, সেখানে একটি বিন্দু নেব। এই বিন্দুটা নিলাম। ঠিক আছে? আমি মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ? জি স্যার। আবার দাম কমে 6 টাকা হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 15 একক হয়। এখানে হবে 15 এককটা। আমার লেখাগুলো একটু এদিক সেদিক হয়ে গেছে। হ্যাঁ, এখানে হবে। এই 15 একক থেকে আর 6 টাকা থেকে দুটি রেখা টানবো। যেখানে স্পর্শ হবে সেখানে একটু বিন্দু নেব। আর বিন্দু। দাম আরো কমে 4 টাকা হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 20 একক হয়। এই 20 একক থেকে এবং 4 টাকা থেকে দুটি রেখা টানবো। এফ বিন্দুটি, যে বিন্দুতে স্পর্শ হবে, এই এম আর এফ বিন্দুগুলো যোগ করে যে রেখা পাবো সেটা হচ্ছে ডিডি, চাহিদা রেখা। আমরা চাহিদা রেখা এইভাবে অঙ্কন করেছিলাম। এখন দুটো চাহিদা রেখা এবং যোগান রেখা দুটো একসাথে অঙ্কন করে ভারসাম্য অবস্থা ব্যাখ্যা করছি। দাম যখন 8 টাকা তখন যোগানের পরিমাণ ছিল 20 একক। এই 8 থেকে আর 20 একক থেকে দুটি রেখা টানবো। যেখানে স্পর্শক হবে সেখানে একটি বিন্দু নেব। ওকে? জি স্যার। এন বিন্দু। আবার দাম কমে 6 টাকা হলে যোগানের পরিমাণ কমে 15 একক হয়। এই 15 থেকে আর 6 থেকে দুটি রেখা টানবো। যেখানে স্পর্শক হবে সেখানে একটি বিন্দু নেব। আর বিন্দু। দাম আরো কমে 4 টাকা হলে যোগানের পরিমাণও কমে 10 একক হয়। এই 10 থেকে আর 4 একক থেকে দুটি রেখা টানবো। যেখানে স্পর্শক হবে সেখানে একটি বিন্দু নেব, ই বিন্দু। এই এন আর ই বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যাবে সেটা এস এস যোগান রেখা। আচ্ছা স্যার, এখন জি বলো। স্যার বিন্দুগুলোর যে নাম এন আর ই, ওগুলা কি আমরা চেঞ্জ করে নিতে ইচ্ছে পারবো মতো নাকি? নিতে পারবে, ইচ্ছে মতো নিতে পারবে। এখন দেখা যাচ্ছে মূল কথা যেটা, এই এস এস যোগান রেখা এবং ডিডি চাহিদা রেখা কোথায় সেট করেছে? এই আর বিন্দুতে। আর বিন্দুতে সেট করেছে, এটা কি বুঝতে পারছো? অর্থাৎ রেখা দুটি দুই দিকে চলে যাওয়ার পরে যেখানে সেট করেছে, ভেদ করেছে, সেটাই হবে ভারসাম্য বিন্দু। এই আর বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু এবং ভারসাম্য দাম হচ্ছে 6 টাকা এবং পরিমাণ হচ্ছে 15 একক। এটা আমি সূচিত দেখেছি। তোমরা বুঝতে পেরেছো কিনা বলো? স্যার আরেকবার বুঝালে ভালো হয়। কি বলবো, চাহিদা রেখা অঙ্কন যোগান রেখা এখন পুরোটা নাকি ভারসাম্য বিন্দুটা? স্যার ভারসাম্য বিন্দুটা। চাহিদা রেখা অঙ্কন তুমি আগের চাহিদা রেখার মতোই অঙ্কন করবে। যোগান রেখা অঙ্কন তুমি আগের যোগান রেখার মতো অঙ্কন করবে, সূচি দেখে দেখে অঙ্কন করবে। দুটো রেখা অঙ্কন করার পরে যেখানে ছেদ করবে তোমার, সেটাই ভারসাম্য বিন্দু। এবং সেই বিন্দু বরাবর লম্ব অক্ষে দাম 6 টাকা এবং ভূমি অক্ষে পরিমাণ 15 একক। ঠিক আছে? এখনো বুঝো নাই? বুঝছি। অর্থাৎ চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, এটা আমরা জানি। সমস্যাটা হচ্ছে তোমরা চাহিদা রেখা এবং যোগান রেখা অঙ্কন যে করাইছি সেগুলো ভুলে গেছো মনে হয়, যার জন্য। না স্যার, ওইটা আঁকতে তাহলে তো পারি চাহিদা। লাগার কথা না। এবং যোগান রেখা ঊর্ধ্বগামী হয়। চাহিদা রেখা এবং যোগান রেখা যেখানে সেট করবে, এখানে আর বিন্দুতে সেট করছে, সেটাই ভারসাম্য বিন্দু। এবং সেই বিন্দু বরাবর লম্ব অক্ষের দাম 6 টাকা এবং ভূমি অক্ষের পরিমাণ 15 একক। তাহলে ভারসাম্য দাম হচ্ছে 6 টাকা এবং পরিমাণ হচ্ছে 15 একক। আর হচ্ছে ভারসাম্য বিন্দু। এই হচ্ছে আমার ভারসাম্য অবস্থা। আমি আবারও ভারসাম্য অবস্থাটা সংজ্ঞাটা বলছি। চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে এমন একটি জায়গায় উপনীত হয় যেখান থেকে পরিবর্তনের আর কোনো প্রবণতা থাকে না, তাকে ভারসাম্য অবস্থা বলা হয়। যেমন এখান থেকে যদি আমি পরিবর্তন করি, এখানে কিন্তু আমি আরো অনেকগুলো বিন্দু নিয়েছি, এম এন ই এফ। যে কোনো একটা বিন্দুতে যাই না কেন ভারসাম্য অবস্থা থাকবে না, চাহিদার চেয়ে যোগান কম বেশি হয়ে যাবে। যেমন এম বিন্দুতে যদি আমি যাই, তাহলে চাহিদার পরিমাণ 10 একক, কিন্তু যোগানের পরিমাণ কত? যোগানের পরিমাণ এম স্যার বিন্দুতে 8 একক।
না স্যার, চাহিদার দেখো পরিমাণ 8 10, টাকায় যোগানের পরিমাণ 20। এই যে যোগান হচ্ছে এই রেখায়, যোগানের পরিমাণ 20 একক। জি স্যার। যদি আমি 8 টাকা দামে যাই, এম বিন্দুতে চাহিদার পরিমাণ হচ্ছে আমার এটা আর যোগানের পরিমাণ এটা। আবার 4 টাকা দামে গেলে চাহিদার পরিমাণ হচ্ছে আমার এটা 20 একক আর যোগানের পরিমাণ হচ্ছে 10 একক, সমান হয় না। কিন্তু 6 টাকা দামে গেলে দেখো চাহিদার পরিমাণও 15 একক, যোগানের পরিমাণও 15 একক। সেজন্য এটাই ভারসাম্য অবস্থা। আমার আজকের আলোচনায় ছিল ভারসাম্য কি, ভারসাম্যের ধারণা এবং ভারসাম্য অবস্থার সূচিতে ব্যাখ্যা, চিত্রে ব্যাখ্যা। আমি আজকের ক্লাস আর বেশি কিছু পড়াইতে চাই না, এইটুকুই। তোমরা না বুঝলে বলো, আমি আলোচনা করব। যদিও আমার এই প্রেজেন্টেশনে আর অনেক কিছু আছে, কিন্তু আমার মনে হয় না যে আরো কিছু তোমাদের ডেলিভারি দেওয়া উচিত। স্যার আর বেশি দিলে তো ভুলে যাব। সেই জন্যই বলো। নিয়ামুল ফাহা ও আবার ওর অডিও অফ করে রাখছে। না স্যার, আমি শুনতেছি তো। আচ্ছা, এবার কোশ্চেন করেন, আপনি কি বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝেছি। ফার্স্টে বুঝিনি, পরে আবার বোঝানোর পর বুঝছি। আচ্ছা, ওকে। শিমলা আক্তার। স্যার ও শুনতে পায় না। শুনতে পারে না? স্যার শুনতে পারে বলতে ওর স্পিকার আসে না, ওই জন্য শুনতে পারতেছে না। চ্যাটে আচ্ছা আচ্ছা, আসছে। আমি তো। সুমাইয়া জান্নাত, জি স্যার। আপনি কি বুঝতে পারছেন যা পড়াইলাম? জি স্যার। আচ্ছা, চেটে আছে কি যেন, কি বললো? ও, শিমলায় বলছে কিছু শুনতে পারছি না। জি স্যার। আচ্ছা, আমি যে ক্লাসগুলো করি, প্রেজেন্টেশন গুলো, স্লাইড গুলো তোমরা ভালোভাবে দেখবে। তো রেকর্ডেড থাকে, স্লাইড গুলো কিন্তু তোমাদের নোট আকারে করা হয়, ওইখান থেকেই তোমরা লিখতে পারো। যে আমার সবগুলো স্লাইড পাবে, তার একটা ভালো নোট হয়ে যাবে। তোমরা ইচ্ছা করলে এগুলো খাতায় লিখে ফেলতে পারো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, অনেকদিন পর আমরা একটু পড়াইলাম, সবার জড়তা কাটবে আশা করি। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে স্যার, আচ্ছা আমাদের ক্লাস সবসময় 12টায় থাকে। আচ্ছা, সবসময় না, আমার সাথে শনিবারে তো আবার সকালে থাকে। আজকে শনিবার আমি মনে 11টায়। হয় ভুলে গেছিলাম, আমি তো বরং আরো ওদের বলতেছিলাম। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।